গাছিয়া টিভির সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। সরকারের কেউ কেউ বিএনপিকে আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টায় লিপ্ত এমন মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন, ষড়যন্ত্র করে কাউকে ফায়দা লুটতে দেওয়া হবে না। আর ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত খান আলমিনের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর জন্য স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনকে দায়ী করে আসছে বিএনপি। 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। এ প্রক্রিয়া সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপিকে আওয়ামী শিবিরে ঠেলে দিয়ে তাদের দোসর বানানোর অপচেষ্টা হচ্ছে, অথচ স্বৈরাচারের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছে বিএনপি। ওরা কথাবার্তা বলেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ, তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। রাজনীতিতে বিভেদ বাড়তে থাকলে গণতন্ত্র ফেরানো কঠিন হয়ে পড়ে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, অহেতুক বিতর্ক বিভেদকে বাড়িয়ে দেয়। এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। খান আলামিন, RTV, ঢাকা। সবাইকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ 26 লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। এছাড়া দীর্ঘ 53 বছরে প্রত্যেকটি খুন, গুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতে হতে হবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। সেই প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে বর্ষা আসলেই আমাদের বুক আর দূর করে কাঁপবে না। আমরা আশা করি এই দেশের এই এলাকার মানুষ স্বস্তিতে থাকবেন যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাগ্যের সামান্য কোনো পরিবর্তন হবে না। আওয়ামী লীগ 2 কোটি ভুয়া ভোটার করেছিল জানিয়ে হালনাগাদের পরিবর্তে নতুন করে ভোটার তালিকা করার দাবি জানালেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে চকবাজার বংশাল জোনের ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে বার্ষিক পরিকল্পনার ওপর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শুধু গণহত্যাকারী নয়, দেশবাসীর উপর জুলুম করা আওয়ামী ক্যাডার, সন্ত্রাসী ও হেলমেট বাহিনীর সদস্যদের খুঁজে বিচারের আওতায় আনতেও সরকারের প্রতি আহ্বান জানান এই জামায়াত নেতা। আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে বলতে চাই, এই 2 কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশে নির্বাচন কমিশন। কাজে আওয়ামী লীগের ভোটার তালিকা অনুযায়ী সামনের ভোট নির্বাচন করার কোনো সুযোগ নাই। ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। গোজামিলের ভোটার তালিকায় দেশের মানুষ মানবে না। 13তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নতি করার দাবিতে সমাবেশ করেছে সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে অন্যান্য চাকরিজীবীরা 10ম গ্রেড পাচ্ছে, যা অমর্যাদার শামিল বলে দাবি করেন শিক্ষকরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাদিয়া কানিজের রিপোর্ট। ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর এই শিক্ষকেরা রাষ্ট্রের 3য় শ্রেণীর কর্মচারী, বেতন পান 13তম গ্রেডে, অথচ তাদের হাতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতেখড়ি শুরু হয়। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশে অংশ নিয়ে আক্ষেপের কথা জানান সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকেরা। আপনি ভালো কিছু আমাদের কাছ থেকে আশা করবেন, বাট আমাদেরকে ভালো রাখবেন না, তাহলে হয় না। আমাদের এটা সম্মানের জন্য দরকার 10তম গ্রেড। কোমলমতি শিশু সারা বাংলাদেশের, এরা আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হবে না। তো যেখানে ভিত্তি তৈরি হবে না, সেখানে ভবিষ্যৎ চিন্তাই করা যায় না। আন্দোলনকারীরা বলেন, দেশ গড়ার কারিগর হয়েও বৈষম্যের শিকার তারা। দ্রুত এ অবস্থা পরিবর্তনের দাবি তাদের। আমরা কিন্তু প্রথম শ্রেণী চাচ্ছি না, 2য় শ্রেণীর জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। প্রথম 10টা গ্রেডের মধ্যেও শিক্ষকদের রাখা হচ্ছে না। তারা তো আমাদেরকে দরিদ্র মানুষ হিসেবে ট্রিট করে। একজন 3য় শ্রেণীর কর্মচারী দিয়ে কখনোই প্রথম শ্রেণীর কর্মকর্তা তৈরি করা যায় না। শহীদ বেদিতে অবস্থান নিয়ে দুপুর 2টার মধ্যে কর্তৃপক্ষের উপস্থিতি দাবি করেন প্রাথমিকের সহকারী শিক্ষকেরা। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যেও কারো সাড়া পাননি তারা। বিভিন্ন পর্যায়ে আমরা লিখিতভাবে মানববন্ধনের মাধ্যমে আমরা স্মারকলিপির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারা বাংলাদেশ থেকে আমরা স্মারকলিপি দিয়েছি। এখন পর্যন্ত আমাদের কোনো কিছু হয়নি। আজকে যে আমরা দাঁড়িয়েছি, কর্তৃপক্ষ আমাদের কাছে কোনো মেসেজ আসে নাই। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী একজন শিক্ষক 13তম গ্রেডে বেসিক হিসেবে পান 11,000 টাকা, অপরদিকে 10ম গ্রেডের বেসিক 16,000 টাকা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে দেশের যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হতো তা ছিল মিথ্যা। এই উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলায় পুরো বিশ্বকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বার্ষিক সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সামদানি প্রত্যয় রিপোর্টে বিস্তারিত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের এক ফাঁকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে দেশের অর্থনীতি, ভারতের সঙ্গে সম্পর্ক ও ছাত্র আন্দোলন নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে হাসিনা আমলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ভুয়া বলে অভিযোগ করে তিনি বলেন, হাসিনার এ অনিয়মের পেছনে বিশ্বের দায় আছে। হাসিনা যখন বিভিন্ন সম্মেলনে গিয়ে বলতো বাংলাদেশ প্রবৃদ্ধিতে এগিয়ে গেছে, তখন কেউ তা নিয়ে প্রশ্ন তুলত না বলেই এসব করতে পেরেছে। প্রধান উপদেষ্টা বলেন, প্রবৃদ্ধির হার নিয়ে ব্যক্তিগতভাবে তার খুব একটা ধারণা নেই। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নত করে বৃহত্তর অন্তর্ভুক্তিমূলক ও সম্পদের বৈষম্য নিরসনে তার সরকার কাজ করে যাচ্ছে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। এছাড়া দিল্লির সঙ্গে ঢাকার দূরত্ব তাকে মর্মাহত করে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। তরুণদের কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। তরুণদের শক্তি নতুন দেশ গড়ার হাতিয়ার বলে জানান প্রধান উপদেষ্টা। সামদানি প্রত্যয়, RTV। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় উঠছেন খালেদা জিয়া। মাকে বরণের প্রস্তুতি চলছে তারেক রহমানের বাসায়। সাবেক প্রধানমন্ত্রী সার্বিকভাবে অনেকটা ভালো আছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। আপাতত বাসায় থেকেই তার চিকিৎসা চলবে, তবে তা নজরদারি করবেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি নিজেই। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। হাসপাতালে প্রিয় দাদি খালেদা জিয়ার সেবা শুশ্রূষা শেষে রাতে বাসায় ফিরছেন তার 3 নাতনি। লন্ডন ক্লিনিকে নিয়মিত রুটিন করে এই কাজ করতেন ব্যারিস্টার জাইমা রহমান, জাফিয়া রহমান ও তাদের ছোট বোন। পরিবারের দাবি, দীর্ঘদিনের একাকিত্ব আর প্রয়োজনীয় সেবা না পাওয়ায় অসুস্থতার সাথে দীর্ঘদিন লড়াই করেছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য চলতি মাসের 8 জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। 17 দিনের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর অবশেষে মিলছে কর্তৃপক্ষের ছাড়পত্র।
হাসপাতাল থেকে ছুটি পেলেও খালেদা জিয়া সার্বক্ষণিক প্রফেসর জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে ইউকের নিয়ম মেনেই তার চিকিৎসা চলবে। বাসা থেকে প্যাট্রিক কেনেডি আর জেনিফার ক্রস ওনারা তত্ত্বাবধানে জিপি তত্ত্বাবধানে রেখে চিকিৎসা চলবে। তবে লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড এবং জন হপকিন্সের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই আপাতত বাসায় চিকিৎসা চলবে বলেও জানান ডাক্তার জাহিদ। ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়, ওনার লিভার ডিজিজ, কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সেই অনুযায়ী চিকিৎসা চলবে। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে বাদ আসর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আরাফাত রহমান কোকর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এই সময় আরাফাত রহমান কোকর পাশাপাশি লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করা হয়। 2015 সালের 24 জানুয়ারি কোকো কুয়ালালামপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একদলীয় রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ সহ 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায় ভোরে ছাত্রদল যুবদলের অর্ধ শতাধিক নেতাকর্মী এই হামলা চালায়। পরে হামলায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় নিউ মার্কেট থানার উপপরিদর্শক ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা করেছেন। নিউ মার্কেট থানার ওসি মহসিন উদ্দিন আতিক জানান, মিথুনকে পুলিশের গাড়ি থেকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করলেও তবে পারেনি। এই ঘটনায় আলাদা একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে সংঘর্ষের জের ধরে থানায় হামলা বলে জানায় পুলিশ। উন্নত চিকিৎসার জন্য জুলাই আন্দোলনে আহত 60 জনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল 8:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন চোখে আঘাতপ্রাপ্ত 7 জন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফথ্যালমোলজির চিকিৎসাধীন এই 7 জন হলেন আব্দুল্লাহ আল বাকি, আক্তার হোসেন, মোহাম্মদ ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন সোয়াইব। বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেওয়া হয়। এ পর্যন্ত 13 জনকে চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হয়েছে। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত 15 জনকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। তারা হলো কচ্চপিয়া এলাকার মোহাম্মদ হারুন ও নূর মোহাম্মদ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন জানান, গোয়েন্দা তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুপুরে কচ্চপিয়া এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় মুক্তিপণের জন্য অপহরণ করে আটকে রাখা 15 জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে 6 শিশু সহ 10 জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকও রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হলেও অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যায়। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আহত হয়েছেন আরও 1 জন। নিহত জাহাঙ্গীর সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসাদ আলী মাতবর বাড়ির জামে মসজিদের সামনে গেলে দুর্বৃত্তরা হামলা চালায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বান্দরবানের নাইখংছড়ি সীমান্তের স্থল মাইন বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে। ভোরে উপজেলার ফুলতলি সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। সময় এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা জানায় বিস্ফোরণে আহত ৩ জন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ উপলক্ষে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গেল কয়েকদিন ঢাকা, গাজীপুর সহ বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা খুঁটি বসানো, শামিয়ানা টানানো সহ নানা প্রস্তুতিমূলক কাজ করছেন। প্রস্তুত করা হচ্ছে বয়ানের মঞ্চ ও বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত বসার জায়গা। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার সবশেষ প্রজ্ঞাপনে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমার প্রথম পর্ব এবং ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একদলীয় সংবিধানে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব মনে করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে কথা বলেন তিনি। আন্দোলনের নেতৃত্ব দিলেও পরবর্তীতে বঞ্চিত হওয়ার আক্ষেপ জানান বেসরকারি শিক্ষার্থীরা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলন থামাতে গেল বছর ১৭ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধের পর আন্দোলনে নতুন মাত্রা দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনের অন্যতম অংশীদার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচি পালন করল সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নিলেও বিভিন্ন সময় বৈষম্যের শিকার বলে অভিযোগ শিক্ষার্থীদের। মুজিববাদ, জিয়াবাদ সহ পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা। প্রাইভেট ইউনিভার্সিটিরা কি করেছে তা পাবলিক জানে, পাবলিক বোঝে, বলার কিছু নাই। সব ধরনের ষড়যন্ত্র ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব, একতা বলতে থাকবো। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হার্ট হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রয়োজনীয় সংস্কারের পর আগামীর যে নির্বাচন হবে সেটিকে অবশ্যই 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 গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যে পরিষদ গঠন হবে সেই পরিষদ বাংলাদেশের পরবর্তী সংবিধান প্রণয়ন করবে এবং সেই সংবিধান অনুসারে পরবর্তী বাংলাদেশ সূচিত হবে। গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বিচার ও সংস্কার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে আবারও আন্দোলনের আমার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সমমনা ইসলামী দলগুলো নিয়ে ঐক্য প্রক্রিয়া চলছে বলে জানালেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগরী দক্ষিণ ইসলামী আন্দোলনের নগর সম্মেলনে কারো ক্ষমতায় যাবার সিঁড়ি হতে চান না বলেও জানান চরমোনাই পীর। সম্মেলনে 2025-26 সেশনের জন্য মাওলানা ইমতিয়াজ আলমকে সভাপতি ও আব্দুল আওয়ালকে সাধারণ সম্পাদক করে মহানগরী দক্ষিণের কমিটি ঘোষণা দেন ইসলামী আন্দোলনের আমির। খুনি, দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বাংলার মানুষ আর দেখতে চায় না বলে এ সময় মন্তব্য করেন মুফতি রেজাউল করিম। শিক্ষার্থীদের হাতে নতুন বই না পৌঁছলেও টাকার বিনিময়ে তা পাওয়া যাচ্ছে রাজধানীর নীলক্ষেত বাজারে। এনসিটিভি বলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা আর প্রিন্টার্স মালিক এই কাজে জড়িত। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় রফিকুল ইসলামের রিপোর্ট।
বছরের প্রথম দিন নতুন বই হাতে খুদে শিক্ষার্থীদের উৎসব রেওয়াজে পরিণত হলেও এবার বাস্তবতা ভিন্ন। মাস পেরিয়ে গেলেও খোদ রাজধানীর স্কুলগুলোতেই বই পৌঁছায়নি। সারা দেশের চিত্রটা একই, জানিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থী অভিভাবকদের। পড়ালেখা ঠিকমতো করতে পারছি না, আমাদের রেগুলার ক্লাসও হচ্ছে না। সপ্তম শ্রেণীর আমরা এখন একটা বইও পাইনি। বই ছাড়া একটু পড়াশোনা চালিয়ে যাওয়া আসলে কষ্ট ব্যাপার। বিভিন্নভাবে তারা স্ক্রিনে আসক্ত হচ্ছে, তারা ইউটিউব টিকটক দেখছে, বাজে কুরুচির জিনিস দেখে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। স্কুলে বই না পৌঁছালেও সব ক্লাসের বিনামূল্যের পাঠ্য বই প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাজধানীর নীলক্ষেতের বিভিন্ন লাইব্রেরিতে। বিনামূল্যের বই চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। গার্জিয়ানরা এসে বলে বাবা এখন পাবো কোথায়, পিডিএফটা নিয়ে আসে গার্জিয়ানরা, পরে ওটা আমরা অর্ডার রেখে করে দিই। বছরের শুরুতে শিক্ষার্থীরা পাঠ্য বই হাতে না পেলেও 3 থেকে 4 হাজার টাকার বিনিময়ে রাজধানীর নিউ মার্কেট সহ বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে বইগুলো। পাঠ্যসূচিতে পরিবর্তন সহ নানা কারণে সরকারের এবার বই দিতে দেরি হওয়ার সুযোগ নিয়ে একটি চক্র বিনামূল্যে বিতরণের এই বইগুলো কালোবাজারি করছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানও বিষয়টি জানেন। কিছু অসৎ প্রিন্টার তাদেরকে প্রভাবিত করে কিংবা উপঢৌকন দিয়ে বা অন্য কোনো ভাবে তাদেরকে এই চাহিদাটা বাড়িয়ে দিয়েছে এবং এই কারণে অতিরিক্ত বই এখান থেকে ছাপানোর সুযোগ হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। তাদেরকে কালো তালিকাভুক্ত করা কিংবা 1, 2, 3, 4 বছর জন্য তাদেরকে শাস্তির আওতায় আমাদের আনা প্রয়োজন হবে। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 40 কোটিরও বেশি বই ছাপা হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণ করা সম্ভব বলে দাবি এনসিটিভির। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সেন্টার ফর মেডিকেল আল্ট্রাসাউন্ড অ্যান্ড ডপলার এর সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে মতবিনিময় সভা করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম। দুপুরে রাজধানীর পান্থপথে অবস্থিত সিমুড ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সিমুডের স্টাডি সেন্টার উদ্বোধন ও পরীক্ষার হল পরিদর্শন সহ প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক ডিন অধ্যাপক ডাক্তার সরকার মোহাম্মদ নোমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক TM আহমেদ হোসাইন এবং সিমুডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার শাহিন আক্তার ও বিভিন্ন কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীরা সহ বিশেষায়িত ডাক্তারগণ। ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাগপুরে একটি অস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছে। এনডিটিভি জানায় শুক্রবার জেলার ভান্ডারা এলাকায় সকাল 10টার দিকে প্রচণ্ড বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়লেই হতাহতের ঘটনা ঘটে। ভবনটি ধসে যাওয়ায় ভেতরে এখনও 15 জন শ্রমিক আছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের 3 দিনের মাথায় যুক্তরাষ্ট্রের অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 4 বাংলাদেশি সহ 538 জনকে। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে স্থগিতাদেশ দিল দেশটির আদালত। বিস্তারিত দেখুন সামদানি প্রত্যয়ের রিপোর্টে, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই শক্ত হাতে অভিবাসী দমনে কাজ শুরু করে তার প্রশাসন। বৃহস্পতিবার বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে 538 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। নিজ দেশে পাঠানো হয় আরও শতাধিক অভিবাসীকে। অভিবাসী ধরপাকড়ে আতঙ্ক ছড়িয়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটিতেও। নিউ ইয়র্কের ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত ফুলটন থেকে পরিচয়পত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় 4 বাংলাদেশিকে। অবৈধ অভিবাসীরা যাতে হাসপাতাল বা গির্জায় লুকিয়ে থাকতে না পারে সেজন্য এসব স্পর্শকাতর জায়গাতেও চালানো হচ্ছে তল্লাশি। প্রেসিডেন্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব প্রাপ্তি বাতিলে আদেশ দেন ট্রাম্প। তবে বৃহস্পতিবার এ আদেশ সাময়িক স্থগিত করে ওয়াশিংটনের একটি আদালত। এছাড়া 22 অঙ্গরাজ্যে এ আদেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, ভাই রবার্ট এফ কেনেডি ও নাগরিক আন্দোলনের বিশ্ববরেণ্য ব্যক্তি মার্টিন লুথার কিং হত্যা রহস্য তদন্তের নথি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 45 দিনের মধ্যে নথিগুলো প্রকাশের আদেশ দেন তিনি। এদিকে সাপে নেউলে সম্পর্কের দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে আবারও দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে কিম জং উনকে স্মার্ট বলেও অভিহিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইমতিয়াজ আহমেদ, RTV। সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মিশন নিয়ে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ বাংলাদেশ সময় শুরু রাত 12টায়। প্রথম ম্যাচে হার নিয়ে আসা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখে নিগার সুলতানার দল। এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। এদিকে শেষ ম্যাচে হারের ক্ষত ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবীয় নারীরা। সংবাদ শেষ করব জেন্টলম্যান রাইডের খবর দিয়ে। রাজধানীতে তৃতীয়বারের মতন অনুষ্ঠিত হলো জেন্টলম্যান রাইড। বাংলাদেশ ভেসপা কমিউনিটির আয়োজনে এই রাইডে প্রায় 5 শতাধিক ভেসপা নিয়ে পরিবার সহ অংশ নেন একদল শৌখিন মানুষ। ফজলুর রহমানের ক্যামেরায় রফিকুল ইসলামের রিপোর্ট। কনকনে শীত উপেক্ষা করে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের সামনে জড়ো হয় একদল শৌখিন ভেসপা রাইডার। স্যুটবুট পরে জেন্টেলম্যান সেজে তারা জানান দেয় ঐতিহ্যকে ধরে রেখে নিজেদের মেলবন্ধনের। বাংলাদেশ ভেসপা কমিউনিটি আয়োজিত রাইডটি শেষ হয় পূর্বাচলে গিয়ে। পরিবার পরিজন নিয়ে অংশ নেয় প্রায় 5 শতাধিক ভেসপা রাইডার। কেউ কেউ নিয়ে এসেছিলেন ঐতিহ্যবাহী ভক্সওয়াগন গাড়িও। ঈদে যেরকম আনন্দ করি আমরা সবাই একসাথে, সবাই জেন্টলম্যানরা একসাথে হয়ে এখানে আসি। চেষ্টা করি আমাদের থেকে শিখুক সবাই, রাস্তায় আস্তে ধীরে চলা, ধীর সুস্থিরভাবে, কোনো অ্যাক্সিডেন্ট থেকে যাতে বেঁচে থাকা যায়। পুরুষদের পাশাপাশি নারী রাইডারদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। পুরনোকে যত্ন করতে পারি, লালন করতে পারি আমাদের মাঝে, আমার মনে হয় অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। নতুনত্বের দিকে সবাই আগাচ্ছে ঠিক আছে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আমরা ভেসপা প্রেমীরা ভেসপা কমিউনিটিতে ভেসপা নিয়ে আছি। আয়োজকরা জানান বরাবরের মতো নিজেরা ঐক্যবদ্ধ থাকা এবং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তাদের এই আয়োজন। জেন্টলম্যানস রাইডের প্রথম লক্ষ্যটা হচ্ছে যে মেন্টাল হেলথ। এখানে আপনারা দেখবেন বাবা মা বাচ্চা শিশু থেকে শুরু করে ওয়াইফ হাজব্যান্ড সবাই এখানে আসে। বাংলাদেশ ভেসপা কমিউনিটি এর জন্যই নট এ ক্লাব, এটা একটা কমিউনিটি। রাইড শেষে উৎসবমুখর পরিবেশে কেক কেটে উদযাপন করা হয় জেন্টলম্যান রাইড। পরে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এমন আয়োজন। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।